This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. আরও একটা গুরুত্বপূর্ণ খবর দর্শকদের জানিয়ে রাখি, গণনা শুরু হওয়ার আগে 24 ঘন্টা আগে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করলেন মল্লিকার্জুন খার্গে। আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, গণনার আগে রাতে 24 ঘন্টা আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করলেন মল্লিকার্জুন খার্গে। দিল্লিতে যাওয়ার আমন্ত্রণও জানালেন। আরো বিস্তারিত জানবো সহকর্মী জ্যোতির্ময়ের কাছ থেকে। জ্যোতির্ময়, দেখো, গত শনিবার ইন্ডিয়া জোটের যে বৈঠক হয়েছে সেই বৈঠক থেকে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে গণনার পরদিন অর্থাৎ আগামীকাল বুধবার আবারও ইন্ডিয়া জোটের নেতারা তারা একটি বৈঠকে বসবেন এবং আজকের রেজাল্ট দেখে নিয়ে আগামীকাল সকালের মধ্যে ইন্ডিয়া জোটের প্রত্যেক শীর্ষ নেতৃত্বকে দিল্লি আসার নির্দেশ দেওয়া হয়েছে বা সেই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তৃণমূল কংগ্রেস গতবারের বৈঠকে ছিল না এবং সেই কারণেই গতকাল রাতে ফোন করেছেন মল্লিকার্জুন খার্গে এবং গতকাল তিনি ফোন করে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি আমন্ত্রণ জানিয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় সূত্র থেকে যে খবর এসছে, কংগ্রেস দাবি করছে যে তিনি পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেবেন, অর্থাৎ তিনি দিল্লিতে আসছেন কি আসছেন না সেই বিষয়টি আজকের রেজাল্টের ভিত্তিতে মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেবেন বলে আমরা খবর পাচ্ছি। বেশ, অনেক ধন্যবাদ জ্যোতির্ময়। নয়াদিল্লি থেকে আমাদের আরেক প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের পলিটিক্যাল ব্যুরো চিফ। সরাসরি রাজা, ভোটের গণনা শুরু হতে আর 1 ঘন্টারও কম সময় বাকি। গোটা বাংলা, গোটা দেশ, সবার পাখির চোখ এখন ইভিএম আর ব্যালটে। রাজধানীতে দাঁড়িয়ে রয়েছো, কলকাতা শহর থেকে গেছো, বাংলার ভোটের মেজাজ ফিল করেছো, নয়াদিল্লিতে কি মেজাজ টের পাচ্ছ? কাল থেকেই দেখছি দিল্লিতে মোটামুটি এখানে রাস্তায় রাস্তায় ডিবেট চলছে, বিশেষ করে বিজয় চক যেখানে দাঁড়িয়ে রয়েছি আমরা এই মুহূর্তে, সেখানেও বিভিন্ন টিভি চ্যানেল তারা একের পর এক যেটা টক শো আমরা যেমন করি ওনারাও সেরকম টক শো করছেন। এবং এই যে বিজয় চক, এই জায়গাটা হচ্ছে অনেকটা আমাদের মানে আমরা ঠিক রাজভবন, ফোর্ট উইলিয়াম ওই চত্বরটা ঠিক যেমন, ঠিক তেমনই দিল্লির বিজয় চক, যদিও গুরুত্বে অনেক অনেক বেশি এগিয়ে। এখানে এই নতুন সংসদ ভবন, এখানে পুরনো সংসদ ভবন, এখানে রাইসিনা হিলস রাষ্ট্রপতি ভবন, মানে এটা প্রাণ কেন্দ্র। এখানে দাঁড়িয়ে কিন্তু সাধারণ মানুষের যে উত্তাপ উন্মাদনা সেটা বোঝা যাবে না, কারণ ওখানে এন্ট্রি স্ট্রিক্টলি রেস্ট্রিক্টেড, এত মানুষ এখানে আসতে পারেন না। কিন্তু দিল্লি শহরের মধ্যে কলকাতার চেহারাটা একেবারেই নয়। কলকাতায় যেমন আড্ডার মেজাজে পাড়ায় পাড়ায় কেমন হবে, কে কত নাম্বার পাবে এগুলো নিয়ে চর্চা হয় এবং চায়ের দোকান, দিল্লিতে কিন্তু মানুষ অনেক বেশি তারা বাড়িতেই থাকেন এবং তারা নিজেদের মধ্যে অনেক বেশি যে চর্চাগুলো করেন সেগুলো ইনডোর। রাস্তায় কলকাতার ছবি কিন্তু এখানে দেখা যায় না। এবার আজকের গণনা প্রসঙ্গে আসি। এমনিতে দিল্লিতে তো একাধিক গণনা কেন্দ্র আছে, তুমি জানো 7টা লোকসভা কেন্দ্র। দিল্লিতেও কিন্তু এবার বিশেষ নজর, এইটা আমি আলাদা করে উল্লেখ করতে চাই। গোটা দেশের গণনায় যেমন নজর, দিল্লিতে কেন আলাদা নজর তার কারণ এবার অরবিন্দ কেজরিওয়াল তিনি রয়েছেন জেলে এবং ইমানদারি বা অনেস্টি এটাকে সামনে রেখে এটাকে ব্র্যান্ড ইমেজ করে যিনি ক্ষমতায় এসেছিলেন তিনি এখন দুর্নীতির অভিযোগে জেলে রয়েছেন। ফলে নর্দার্ন ইন্ডিয়া এই বিষয়টাকে কিভাবে ভোটের বাক্সে বা ইভিএমে রিয়াক্ট করে সেটা কিন্তু এবার জানার জন্য অধীর আগ্রহে মুখিয়ে আছে সংবাদ মাধ্যম তো বটেই, এবং গোটা বলতে গেলে গোটা দুনিয়া মুখিয়ে আছে। তার কারণ কেজরিওয়াল নামটা এতদ অঞ্চলে একটা মিথ হয়ে গেছে এই অনেস্টির দিকে। তিনি যেভাবে দিল্লির শীলা দীক্ষিতের সরকারকে ফেলে দিয়ে ক্ষমতায় এসেছিলেন। দেখো, আপাতত তোমাকে ধন্যবাদ, আবার তোমার সঙ্গে পরবর্তীতে যোগাযোগ করবো। ঝন্টুদা, আপনি তো শুনলেন যেটা রায় চট্টোপাধ্যায় বললো যে, এবং জ্যোতির্ময়ের কথা বললো যে গণনা শুরু হওয়ার 12 ঘন্টা আগে মল্লিকার্জুন খার্গে কিন্তু ফোন করে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবং আপনি জানেন যে জোটের সব নেতাদেরই দিল্লিতে ডেকেও পাঠানো হয়েছে, বুধবার পর্যন্ত থাকতে বলা হয়েছে। যদি ফল ইন্ডিয়া জোট যেমনটা আশা করছে তেমনটা না হয় তাহলে তারা রাষ্ট্রপতির কাছে দরবারও করতে পারে। আপনার মনে হচ্ছে যে ইন্ডিয়া জোট তারা একটু কনফিডেন্সের অভাবে ভুগছে শেষ বেলায় এসে? আপনি কিন্তু তাদের নেতারা কিন্তু 295 বলেছিলেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে 2014 সালে ভোটটা হয়েছিল ভোট ফর চেঞ্জ, ভোট ফর হোপ, ভোট ফর মোদি। 2019টা ছিল ভোট ফর ওভারহেলিং ন্যাশনাল সিকিউরিটি। আজকে ভোট ফর মোদি, এটা কোনোভাবে আমাদের সার্ভেতে অন্তত পাইনি ভাই। গ্রস এদেশের একটা বড় অংশ 303 এই প্রাককালে দাঁড়িয়ে মানুষের কিন্তু একটা হতাশা আছে মোদির প্রতি,
এন্টায়ার এনডিএর প্রতি, কিন্তু ক্ষোভ নেই, ক্ষোভ নেই, কারণ ক্ষোভটাকে জেনারেট করতে পারেনি অপোজিশন। আমি বলছি গ্রস ফেলিয়ার। এবার তুমি মমতার কথা বলেছো, একদম ভালো, সঠিক, যে এই জোটের এটা তো অস্বীকার জায়গা নেই, 197 মতন জায়গায় 197টা কেন্দ্রে পাটিগণিতের হিসাবে কংগ্রেস হেড অন কলিশন করছে বিজেপির সাথে। অর্থাৎ জোটের বড় দাদা হিসাবে তারা 4-5টা রাজ্যের নির্বাচনের সময় যে ভুল সিদ্ধান্তটা নিয়েছিল লাস্ট নির্বাচনে, তারা অনেকটা সমঝে গেছে বড় দাদার মতন, আজকে ফোন করে মমতাকে বলেছে। কিন্তু আমি তোমায় বলি, পলিটিক্যাল ডিসকোর্সে মমতার তো একটা অনিবার্য আছে, বাধ্যবাধকতা এনডিএর প্রতি। কারণ লাস্ট যে 9 বছরে আমরা দেখেছি পার্লামেন্টের ফ্লোর টেস্টে মমতা একের পর এক তার এমপিদের ফ্লোর টেস্টে কিন্তু বিজেপিকে হেল্প করেছে। ফলে এই জায়গায় গিয়ে এটা তো ঠিক, বড়দাদা হিসেবে ফোন করেছে, মমতা কতটা রাখতে পারবে জানি না, কিন্তু আমি তোমাকে একটা কথাই যেটা বলি, যে এই জায়গায় কিন্তু কার্যত তুমি শুরুটা যেটা করলে, এন্টায়ার আইএনডিএ জোট কিন্তু একটা ব্যাংক্রাফটেড সিচুয়েশন তৈরি করে মানুষকে হতাশায় ফেলেছে। এই হতাশাটাই কিন্তু এই ভোট পার্সেন্টেজ কম থেকে শুরু করে কার্যত এনডিএ মুখী, যদি এই সার্ভেগুলো সমস্ত সার্ভে 12টা বিভিন্ন যে সংস্থা যে সার্ভে করেছে তাদের অন অ্যান অ্যাভারেজ যদি মিলে যায়, এটা একটা বড় কারণ হবে মোদিকে ভালোবেসে ভোটটা হয়নি, ভোটটা হয়েছে আইএনডিএ জোটের নামে বা বিরোধী অপোজিশনের যে আজকে অবস্থাটা, শীত ঘুমে চলে গেছে, কোনো রকম পলিসি নেই। তুমি খেয়াল করো, আপনি বলছেন মানে স্ক্যাটার্ড, তুমি দেখো নেতা মুখ প্রধানমন্ত্রী মুখ করা যায়, কোনো মুখ আছে না, কোনো ইয়ে করেছে, ন্যারেটিভ সেট করেছে তারা। আমি বলছি এই যে জানুয়ারি মাস অবধি তাদের কাছে এরকম বিভিন্ন সার্ভে রিপোর্ট কংগ্রেসের কাছে ছিল যে আপনারা 5টা রাজ্যের মধ্যে 4টাতে ক্লিন সুইপ পাচ্ছেন, 5টাতে পাচ্ছেন, তাই তারা মানে এমন বলছি যে তাদের যে প্রকৃতিগত জোট বামেদের সীতারাম ইয়েচুরি হাতে পায়ে ধরেছে আমাদের সিট দিন, ছত্তিশগড় এইসব জায়গায় জোটে পাত্তা দেয়নি। ভোটের রেজাল্টের পরে যখন দেখলো তারা কার্যত উড়ে গেছে, তারপরে তাদের সমঝে উঠতে উঠতে ন্যারেটিভ সেট করতে, পাবলিক সেট করতে, সংগঠন বানাতেই দেখবে গত বছর জুন মাসে যখন আইএনডিএ জোটের নামটা আত্মপ্রকাশ হলো, তারপরে কিন্তু মানুষের মধ্যে একটা আশা জেগেছিল, তারপরে আশাটা হতাশা পরিণত হলো। কেন? কারণ ফ্লোর কোঅর্ডিনেশনে তারা একটা জায়গায় গিয়ে একটা কমন মিনিমাম একটা প্রেস কনফারেন্স করেনি, ইভেন লাস্ট তো। আচ্ছা, আমি ঝন্টু আপনার কাছে এই বিষয়ে আবার আসবো। এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধি হিরকের সঙ্গে। হিরক রয়েছেন এই মুহূর্তে বিষ্ণুপুরে। হিরক, তুমি যেখানে রয়েছো এবং সেখানে গণনা কেন্দ্রের যে ছবিটা, সেটা তো দেখবোই তোমার থেকে। তার আগে তোমার থেকে যেটা জানতে চাইবো যে দুই হেভিওয়েটের টক্কর বলবো নাকি দুই যুযুধান পক্ষের টক্কর বলবো? আজকে ভোটের যখন ইভিএম ব্যালট খোলা হবে তখন শেষ হাসি হাসবে যে পক্ষই হোক না কেন, তাদের কি বলবো, যুযুধান বলবো নাকি দুই পক্ষকে হেভিওয়েট বলবো? একেবারে যদি তুমি বলো হেভিওয়েট তবে তাই, আর যদি বলো দুই প্রাক্তনীর লড়াই তবে তাই। কারণ বিষ্ণুপুরে এবারে সকলের নজর ছিল, কারণ বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল, অন্যদিকে বিজেপির প্রার্থী সুজাতার প্রাক্তন স্বামী সৌমিত্র খাঁ। এই দুজনের কাছেই বিষ্ণুপুর লোকসভায় জয় ছিনিয়ে নেওয়া তাদের কাছে অন্যতম বড় চ্যালেঞ্জ বলা চলে। প্রেস্টিজিয়াস ফাইট, এই প্রেস্টিজিয়াস ফাইটে শেষ পর্যন্ত জয়মালা কার গলায় উঠবে তা বলবে আর কয়েক ঘন্টা পরে। কিন্তু আপাতত যেটা দেখা যাচ্ছে যে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের যে কাউন্টিং সেন্টার বিষ্ণুপুর কেজি ইঞ্জিনিয়ারিং কলেজ, সেই কেজি ইঞ্জিনিয়ারিং কলেজে তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে ইতিমধ্যেই কাউন্টিং এজেন্ট, বিভিন্ন রাজনৈতিক দলের কাউন্টিং এজেন্ট তারা ইতিমধ্যে প্রবেশ করেছে ভেতরে। ইভিএম খোলার স্ট্রং রুম থেকে নিয়ে আসার কাজ শুরু হয়েছে কাউন্টিং হলে। এখন অফিসিয়াল যারা রয়েছেন সেই অফিসিয়ালরা ঢুকছেন এই কাউন্টিং হলে। না, হিরকের সঙ্গে কোনো কারণে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা আবার হিরকের কাছে নিশ্চয়ই যাওয়ার চেষ্টা করবো। তবে তার আগে যেমনটা হিরক বলছিল একটু আগে যে দুই যুযুধান, দুই পক্ষ, একদিকে সৌমিত্র খাঁ, একদিকে সুজাতা মণ্ডল, দুপক্ষই ভোটের সময় আমরা দেখেছি যে বাঘ যুদ্ধে জড়িয়েছেন, কখনো কখনো তা হয়তো খানিকটা মাত্রাও ছাড়িয়ে গেছে। আজ কার কপালে জয় তিলক উঠবে সেটা জানা যাবে আর কিছুক্ষণের মধ্যেই। হ্যাঁ, যেমনটা আপনাকে থামিয়েছিলাম ছোটদা আপনাকে, যে ইন্ডিয়া জোটে প্রধানমন্ত্রী মুখ, যদিও ইন্ডিয়া জোটের নেতারা একটা কথা বারবার বলেছেন যে তাদের নাকি প্রধানমন্ত্রী মুখ ঠিক আছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা কিন্তু তার প্রজেকশন দেখিনি। এখন তারা বলছেন আমরা বুধবার অবধি তৈরি, আপনারা দিল্লিতে থাকুন, ইন্ডিয়া জোটের নেতাদের ডেকে পাঠানো হয়েছে সবাইকে, এবং বলা হচ্ছে রাষ্ট্রপতির কাছে পর্যন্ত দরবার হতে পারে যদি দেখি ভোটের গণনায় ফল আশানুরূপ হয়নি। তো এটাও তো মনে হচ্ছে না কোথাও একটা, যেখানে এনডিএ সরকার, বিজেপির সরকার
তারা কোথায় তাদের বিজয় মিছিল বেরোবে তার জন্য জায়গা ঠিক করছে, কোন রাস্তায় কর্তব্য মার্গে বেরোবে নাকি রাজপথে বেরোবে। সেখানে ইন্ডিয়া জোটের নেতারা প্রস্তুতি হচ্ছেন এই বলে যে আমরা রাষ্ট্রপতির কাছে গিয়ে দরবার করব, তো এটাও তো একটা মানে বডি ল্যাঙ্গুয়েজে হেরে যাওয়ার সিম্বল। আমি প্রথমেই দেখো বলছি যে তুমি 1 তারিখের দুপুরবেলা যখন কংগ্রেস একটা প্রেস মিট বের করলো, আমরা কিন্তু তখন কনফারেন্সে বলেছিলাম যে দেখুন আমরা কাউকে সাজেশন দিতে পারি না, আমাদের ওপিনিয়নটা বলতে পারি, আমরা ভোট ম্যানেজমেন্টের সাথে যুক্ত, যে আপনারা কিন্তু হেরে যাওয়ার আগে হেরে গিয়ে আপনাদের সমর্থকদেরকে বার্তা দিচ্ছেন। দেখো পলিটিক্যাল পার্টির ডিসকোর্সটা কোথায় গিয়ে থাকে, যতক্ষণ না হাতে সার্টিফিকেটটা ইস্যু হচ্ছে যে আমি হেরে গেছি বা জিতেছি, ততক্ষণ হারতে নেই, কারণ আপনার সাথে যুক্ত থাকে একটা এন্টায়ার সমর্থকদের বেল। কংগ্রেস যে সিদ্ধান্ত নিয়েছিল পরে কার্যত তারা উইথড্র করেছে, কিন্তু ততক্ষণে খেল খতম। আমি কেন বলছি যে দেখো এই এন্টায়ার চিত্রটাতে 19-এ দেখবে শেষ মুহূর্তে কোয়াইট করলেন মমতা। কেন? নেতৃত্বের প্রশ্নে। ভারতবর্ষে যখন আপনার অপোনেন্ট একটা স্থায়ী সরকারের মুখ আছে, সেখানে মোদি বলছেন আমি 543টাই মুখ, আমি স্থায়ী গভর্নমেন্ট ফরমেশন করবো, আমার কিছু লাগবে না। মানুষ গ্যাসের দাম এখানে 1200-1400 দিচ্ছে, তখন কি হবে, কে আসবে, তার চেয়ে বড় মানুষের প্রশ্ন একটা স্থায়িত্ব। এই স্থায়িত্বের প্রশ্নে কি তোমার কোথাও মনে হয়েছে যে অপোজিশনে যে INDA নামক জোটটি তৈরি করেছে তার কোনো মুখ আছে? দ্বিতীয়, মমতা ব্যানার্জি যখনই এই INDA জোটে ঢুকছে, হুট করে তিনি কোনো রকম ফ্লোর কোঅর্ডিনেশন ছাড়াই বলে বসলেন কি মুখ্য প্রধানমন্ত্রীর মুখ হচ্ছেন খাড়গে। এই যে টানাপোড়েনটা তুমি খেয়াল করে দেখো যে আমি আপনার কাছে আরেকবার আসছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে এই আলোচনায় যোগ দিয়েছেন অত্যন্ত সিনিয়র পলিটিক্যাল অ্যানালিস্ট শ্যামল ভট্টাচার্য, তাকেও স্বাগত জানাই TV9 বাংলায়। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।